আমাকে একটু বলো। পেশেন্ট ধরো একজন সাবজেক্ট পেশেন্ট, আমি তাকে অ্যাসেসমেন্ট করছি, সে সার্ভাইকাল পেইন নিয়ে আসলো। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে তাকে যখন প্রথম অবজারভেশন করব সিটিং পজিশনে, আমি স্ট্যান্ডিংটা নাই বললাম, সিটিং পজিশনে সে বসে আছে, আমরা কোন কোন জিনিসটা দেখবো, ব্যাক থেকে আমরা কি কি দেখতে পাবো, এটা তোমরা পারো। স্পাইনের অ্যালাইনমেন্ট কিরকম, এখানে কি কি হতে পারে? সাধারণত হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পাইনের কার্ভ কেমন থাকে নরমালি? লর্ডোটিক থাকে। তাহলে আমাদের সার্ভাইকাল স্পাইনের এখানের কার্ভের কি অবস্থা? ঠিক আছে। যদি কারো এমন হয় একটু রোটেট হয়ে যাবে, একটু ফ্লেক্সন এরকম থাকে না অনেকে, এখন স্ট্রেইট বা কাইফোটিক ঠিক আরো এরকম হয়ে যায়, হতেই পারে অলরেডি কাইফোটিক পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারবো যে হয়তো বা তার স্পাইনাল অ্যালাইনমেন্ট পজিশনের জন্য এরকম হচ্ছে, মানে লং টাইম এই পজিশনে কাজ করে অথবা যে পজিশনটা মেইনটেইন করে না সেই জন্য হতে পারে। এখন তুমি নরমাল হয়ে যাও। এছাড়া আর কি কি দেখতে পাবো? ব্যাক সাইড থেকে আর কি কি দেখা যেতে পারে? অ্যালাইনমেন্টটাই মূলত দেখা যাবে, পোস্টার তো বসার জায়গা নাই। আচ্ছা হ্যাঁ, এটা ভালো, দিকে আগায় না। পোস্টার মেইনলি হচ্ছে আমরা পোস্টারটা দেখতে পাবো যে পোস্টারের কি অবস্থা, দেখা চোখে দেখা, আমি কিন্তু এখনো তাকে পাল্পেতে যাইনি। তাহলে এটা হচ্ছে প্রথম। যদি আমি সাইড থেকে দেখি কি দেখতে পারবো তোমরা বলো? শোল্ডারের সঙ্গে তোমার সার্ভাইকাল স্পাইনের গ্যাপ, শোল্ডারের সঙ্গে তোমার সার্ভাইকাল স্পাইনের এখানে ধরো কোনো ধরনের মানে অ্যানোমালি আছে কিনা সেই জিনিসটাও দেখতে পারবো। শোল্ডারের লেভেলটা দেখতে পারবো, কারণ অনেক সময় শোল্ডারের লেভেল যদি তোমার আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড হয় সেটাও হচ্ছে পেইনের কারণ হতে পারে। তাহলে এই জিনিসগুলো মোটামুটি আমরা অবজারভেশন থেকে দেখে যাব। এখন আমরা চলে আসি হচ্ছে পালপেশনে। তাহলে পালপেশনে যদি প্রথমেই আসি, নরমাল অবস্থায় আমরা পালপেট করে করে যেটা সবচেয়ে বেশি প্রোট্রুডেড অবস্থায় পাবো সেটাকে আমরা কি বলবো? C7। C7 এর কি এটা? স্পাইনাস প্রসেস। তার মানে আমরা পালপেট করে যেটা পাবো সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস। যদি আমরা তাকে একটু ফ্লেকশন করাই, ফ্লেকশন করানোর পর আবার এক্সটেনশন করো, হ্যাঁ এখন যেটা মুভমেন্ট করবে সেটাকে আমরা কি বলবো? C6। ঠিক হচ্ছে তোমার এটাকে কি বলবো? হাফ ইঞ্চির মতন গ্যাপ, কারণ সার্ভাইকালের তোমরা জানো যে ভার্টিব্রাগুলো খুবই ছোট ছোট, পালপেট করে অনেক বেশি গ্যাপ দেওয়ার প্রয়োজন নাই। ঠিক C7 এর ঠিক উপরেই আমরা হচ্ছে C6 এর কি পেয়ে যাবো? স্পাইনাল প্রসেস। তাহলে ঠিক তার একই রকমই আসলে থাম্বো হবে না, লিটল ফিঙ্গারের মতো গ্যাপ দিয়েই আমরা পেয়ে যাবো হচ্ছে C5। এগুলো খুব পালপেট করা খুব টাফ, কারণ স্পাইনাল প্রসেসগুলো একেবারে খুবই ছোট ছোট। আস্তে আস্তে করতে করতে তোমরা বুঝবা। তারপর আসবো হচ্ছে C4, C3, তারপরে যেখানে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থাকবে সেখানে C কোনটা স্পাইনাস প্রসেস নাই? C1 এর নাই। আর C2 টা কিভাবে থাকে? এরকম করে ঢুকে যায়। তার মানে ওইটাও তুমি পালপেট করে পাবা না, জাস্ট বুঝবা যে ওখানে হচ্ছে তোমার প্রোট্রুবারেন্সটা আছে, ঠিক ওই জায়গাটাতেই তোমার হচ্ছে C2 টা আছে। এর উপরের গুলো তুমি আর পালপেট করে পাওয়া সম্ভব হবে না, কারণ ওখানে তোমার স্পাইনাস প্রসেসই নেই। তাহলে আমাদের প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে পেইন নিয়ে আসে বা প্রবলেম নিয়ে আসে, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা সেটা হচ্ছে C7, C6, খুব রেয়ার C5, এই দুইটাই হচ্ছে বেশি প্রবলেম। এখন C7 তো আমরা মানে যেটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি প্রমিনেন্ট পেয়ে যাচ্ছি, ঠিক তার নিচেই থাকে হচ্ছে T1। T1 এর উপর বেস করে তুমি একটু রোটেশন করো যে কোনো সাইডে, রাইট সাইড বা লেফট সাইড, হ্যাঁ দেখবা যে যেটার উপর বেস করে তুমি ধরলেই বোঝা যাবে যে ওটা মুভ হচ্ছে, ওটার উপর রেখে মানে ঠিক এইভাবে মুভ করছে, সেটাকে আমরা বলবো হচ্ছে T1। এই পর্যন্তই হচ্ছে আমাদের সার্ভাইকালের, যদি তুমি স্পাইনাস প্রসেসকে পালপেশন করতে চাও, মানে পালপেশন বলতে জাস্ট তুমি বুঝে মানে স্পাইনাস প্রসেসটাকে শুধু দেখতে চাও সিটিং পজিশনে, তাহলে এতটুকু দেখলেই হবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা কঠিন কিছু না, তোমরা সবাই পারবা। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে এখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পারবো। যেমন কিছু মাসেল পালপেট করা যাবে, সব তো সম্ভব না। তোমরা বলো যে এইখানে যে বড় মাসেলটা এখন ধরা যাচ্ছে ট্রাপিজিয়াস, যদি এই পাশ থেকে আরেকটা আসে, মানে ধরো তুমি দাঁতে দাঁত কামড় দেওয়া হতো, তাহলে একটা মাসেল দেখা যায়, সেটা আমি কি বলবো? ঠিক তার নিচে এইখানে এইখান দিয়ে যে মাসেলগুলো যায় দুই পাশে, আর আমরা আরো সংক্ষেপে মানে আরো সহজে বলতে পারি প্যারাস্পাইনাল মাসেল, ঠিক দুই পাশে যেগুলো চলে। তার নিচে আরো অনেক অনেক লেয়ার, এগুলো তোমার সিটিং পজিশনে বসে পালপেট করার প্রয়োজন নেই, এটুকু পর্যন্ত বুঝতেই হবে।
এখন মুভমেন্টে যদি চলে আসি আমরা, মানে এখন তো আমরা স্পাইনাসটা পালপেট করতে পেরেছি, এখনো কিন্তু ট্রান্সভার্সটা বুঝতে পারি নাই। আর ট্রান্সভার্সটা সিটিং এ বোঝা যাবে না, সেটার জন্য আমাদেরকে প্রন লাইনে যেতে হবে। তো সিটিং এ আমরা প্রন লাইনে যাওয়ার আগে এগুলো একটু দেখে ফেলি। মানে সার্ভাইকালের ক্ষেত্রে সাধারণত এগুলি আসে মাসেল অ্যাটাচমেন্টে। তুমি যদি পালপেট করো, বিশেষ করে প্রনের দেখাবো, তাইলেই বুঝতে পারবা, বোথ সাইড পালপেট করলেই বুঝতে পারো যে ওর এখনো স্পাজম নাই। এটা খুবই মানে লেন্থও ভালো এবং হচ্ছে তোমার টাইটনেসও নাই। পেশেন্ট যদি হয় তাহলে খুব ইজি বোঝা যায় যে যার নেক পেইন থাকবে, দেখা যায় যে মাসেল শর্ট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, তুমি মাসেলটা ধরলেই বুঝবা যে ওই মাসেলটা অনেক বেশি তোমার হচ্ছে ধরার পরেই মনে হচ্ছে রিঅ্যাকশন করতেছে, আরো বেশি সংকুচিত হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস হবে। এটা ধরলেই বোঝা যাবে ওটার মাসেল ঠিক আছে, ওটা সমস্যা নেই। তাহলে আমরা অ্যাক্টিভ রেঞ্জে চলে আসি। অ্যাক্টিভ রেঞ্জ তো পারোই, ছোটবেলার পড়াশোনা ফার্স্ট ইয়ারের নাকি? তাহলে একটু অ্যাক্টিভ রেঞ্জটা করে ফেলো। ফার্স্ট ইয়ারটা আবার একটু পড়ি, কিছু করার নেই। অ্যাক্টিভ রেঞ্জ আমরা এক্সটেনশন থেকে শুরু করবো। সিরিয়াস আমরা যেহেতু সিরিয়াস করছি, মানে প্র্যাকটিক্যালটা মোটামুটি সিরিয়াস, আবার এখানে একটা ঝামেলা আছে কারিকুলামে। আমরা প্র্যাকটিক্যাল পড়ি সিরিয়াস, বেসিক পড়ি সবগুলো অ্যাপ্রোচ, আর ডিপার্টমেন্টে শুধু পড়ি ম্যাথের জন্য একটু মানে আসলে সবই শিখাইতে গেছে, শিখাইতে যায় দেখা যায় যে স্পেসিফিক হয় না, এটা হচ্ছে সমস্যা। তো সিরিয়াস অনুসারে আমাদের যে মডিউল সেটা হলো সিরিয়াসের, সেই অনুসারে প্র্যাকটিক্যালে প্রথম ভাবে এক্সটেনশন করতে হয়। কিন্তু তুমি যদি ফ্লেকশন করে ফেলো সেটা যে একদম ভুল ব্যাপারটা তা না, কারণ অন্যান্য অ্যাপ্রোচ আবার ফ্লেকশনও করে। তো আমরা এক্সটেনশন থেকে শুরু করি, সমস্যা নেই। তুমি হচ্ছে সার্ভাইকালের এক্সটেনশনটা করো, এটা হচ্ছে অ্যাক্টিভ সার্ভাইকালের এক্সটেনশন, ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্লেকশন করো, তারপরে হচ্ছে করো বাকিগুলো করো। আর কি কি আছে? সাইড ফ্লেকশন, রাইট সাইড করো, ভুলে গেছে? তো ফার্স্ট ইয়ারে ভুলে গেছে সবাই। সাইডের ফ্লেকশন, রোটেশন, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, দেখো এইখানে এই সাইড ফ্লেকশন করার পরে কিছুটা ফিল হয় যে তোমার ট্রাপিজিয়াস অথবা হচ্ছে স্টার্নোক্লেটোমাস্টার টাইট আছে কিনা। এটা যে খুব বেশি টাইট তা না, এটা অ্যাজ ইউজুয়াল আমাদের অনেকেরই থাকে, কিন্তু এটা আরো বেশি রেঞ্জ কমে যায় এবং এই জায়গাটা তখন স্ট্রেচ করতে হয়। এটা টেকনিক আছে, তোমরা আস্তে আস্তে দেখবা। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে মাসেল টাইটনেসের একটা জিনিস বোঝা যায়। আচ্ছা, আবার এই সাইডে করো, ঠিক আছে। তারপরে রোটেশন করো, রাইট এবং লেফট, রাইট এবং হচ্ছে লেফট। আর কি বাকি আছে? সার্কামডাকশন, প্রয়োজনীয় যেটা দিয়ে আসলে আমাদের ট্রিটমেন্ট হয়, রিট্রাকশন এবং প্রোট্রাকশন। প্রোট্রাকশনটা যদিও ট্রিটমেন্ট হয় না, রেঞ্জটা দেখার জন্য করা হয়। এটা একটু করো, রিট্রাকশন। এখান থেকে রিট্রাকশন এটা হয়ে যাবে না, করতে হলে শুধু হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার হচ্ছে ছেড়ে দাও। প্রোট্রাকশনটা করা ডিফিকাল্ট, এরকম পুকিং চিনের মতন হয়ে যাবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস আমরা করাই না, এটা জাস্ট চেক করার জন্য করে। এটা এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমরা কি করব? প্যাসিভ যদি করতে চাই আমরা এক্সটেনশন, তাহলে প্রথমে এটা এনে একদম এই সময় আমরা হচ্ছে ইনফিল চেক করে ফেলতে পারবো। কিভাবে করব? এখানে একটা দেখো পলিশন, একদম ইন রেঞ্জে চলে যাব, তখন বুঝতেই পারবো যে পেশেন্টের কোনো ধরনের সগি ফিলিং হচ্ছে কিনা বা টেনে ধরতেছে কিনা, পেশেন্টের স্পাজম থাকলে, আর্টারি চেঞ্জ থাকলে, দেখবে যে যাওয়ার পরে এরকম কাঁপতেছে, মানে পুরোটা করতে পারতেছে না, তখন এখান থেকে আমরা ইনফিলটা কিছুটা বুঝে ফেলতে পারবো। তারপরে যদি আমরা ফ্লেকশন করাই, ফ্লেকশন করো, ফ্লেকশনের ক্ষেত্রে এই হাতের পজিশন, ঠিক আছে। এটা যদি হচ্ছে রোটেশন, এটা আর ওইভাবেও করা যায়, আর হচ্ছে ঠিক আছে। এটা এই পাশে করার ক্ষেত্রে এটা আর কি আছে, এটারই যখন তুমি হচ্ছে রিপিটেশন করবা এবং নির্দিষ্ট লেন্থে করবা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে তোমার স্ট্রেচিং পজিশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্যাসিভ। এখান থেকে ফিল বুঝে ফেললাম। সিটিং আর টিস্যু আছে, আচ্ছা রেজিস্টেড। এক্সটেনশনের রেজিস্টেডের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে সাপোর্ট দিয়ে পেছনের দিকে আসো, এভাবে করতে পারো, কেউ এভাবে করতে পারো, যার যেভাবে সুবিধা, ঠিক আছে। এক্সটেনশন কিছুটুকু মুভমেন্ট অ্যালাউ করতে হবে, করো। দেন হচ্ছে রেজিস্ট্যান্স দিতে হবে। রেজিস্ট্যান্স এমন না যে তোমার সমস্ত শক্তি দিয়ে তার
মাথাটাকে তাহলে তো আর পারবে না, ওটা তুমি নিজের একটা যদি হচ্ছে ফ্লেকশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। যদি দাও হচ্ছে এটা করতে পারো, আবার এভাবে করতে পারো, ঠিক আছে। আর ওই ক্ষেত্রে সাধারণত রাইট সাইডে আনো, রোটেশন হ্যাঁ ঠিক আছে। আবার ঠিক আছে। আর প্যাসিভ রিট্রাকশন, এখানে বালিশের অবস্থা খুবই খারাপ, বালিশ হলে ভালো হয়, তো দিলে তখন দিয়ে ধরাই যাবে না। তো তুমি থাকো সোজা, রিল্যাক্স হও, রিল্যাক্স। হ্যাঁ, এটা হচ্ছে রিট্রাকশন, প্যাসিভ রিট্রাকশন করা আরও পুরাটা চলে আসবে, ঠিক আছে। এই যে এখন এখানে একটা সাপোর্ট থাকবে, পিলো হইলে ভালো যদি প্যাসিভলি করাও। আবার এটা হচ্ছে লাইনেও করানো যায়, প্রোট্রাকশন প্যাসিভলি করে দেখার দরকার নেই। এই পর্যন্ত ক্লিয়ার? সহজ জিনিস। তাহলে এখন আমরা একটু ব্রেকটা নিয়ে আসি, আর হচ্ছে তোমার আর বাকি পালগুলো দেখি। এটা কি আনলে ভালো হবে না? তুমি দিয়েছি মিস করবে। আস্তে আস্তে পরে লাগবে। ম্যাম আমরা আসার পরে ওটা বালিশই দেখিনি ম্যাম। এই পাশে দিলে মনে হয় সবাই এখানে দেখো, এদিকে আমরা সবগুলো পাল্টে করতে পারবো। তোমরা যদি না দেখতে পাও পিছনের ওরা একটু দাঁড়ায় যাও, দেখা যায় সেকেন্ড রোগী দেখতে পাই। এটা হচ্ছে তোমার স্পাইনাস প্রসেসটা, চারটে পাশে পাশে আর ট্রান্সভার্স প্রসেসটা পাবা ঠিক তার পাশে, এই যে ঠিক তার পাশে। মুভমেন্টটা খুবই টাইনি, না এটা হচ্ছে স্পাইনাস, সরি ট্রান্সভার্স, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সভার্স পাশে। আর যখনই তুমি স্পাইনাসের মুভমেন্ট করাতে চাও তাহলে শুধু থামটা স্পাইনাসের উপর দিয়ে এখান থেকে তোমাকে গ্রেড ভাগ করতে হবে, 1 2 3। যদি তুমি ব্যাক ইঞ্জি দাও তাহলে অন অফ করে একদম 10 পর্যন্ত যেতে হবে। আর সাধারণত আমরা হচ্ছে মিডলেট দিই, তাহলে হচ্ছে গ্রেড 1 মানে হচ্ছে তোমার খুবই যেটা গ্রেড 1-এ যাচ্ছে, তারপর আর একটু ডিপ যাবে গ্রেড 2, তারপরে গ্রেড 3। সাধারণত হচ্ছে ম্যানিপুলেশন করি না। তোমরা কি দেখতে পাও প্রেশারটা যদি স্পাইনাসে দাও তাহলে সরাসরি চলে যাবে ভার্টিক্যাল যেটাকে বলে। যদি তুমি ট্রান্সভার্সে দাও তাহলে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এই পাশ থেকে প্রেশার দিলে এইটা মুভ করবে, এই পাশ থেকে দিলে অপোজিটটা মুভ করবে, তখন তোমার ট্রান্সভার্স দিবে। লাম্বারের ক্ষেত্রে যখন লাম্বার করবা, লাম্বারের ক্ষেত্রে আমরা পাশাপাশি দেই, মানে ঠিক সাইড টু সাইড, সার্ভাইকাল টু সাইড। শুধু হচ্ছে থোরাসিকের ক্ষেত্রে আমরা দেই হচ্ছে আপওয়ার্ড আর হচ্ছে ডাউনওয়ার্ড, মানে থোরাসিকের ট্রান্সভার্সটা এরকম থাকে, আর সার্ভাইকালেরটা পাশাপাশি থাকে, লাম্বারেরটা পাশাপাশি। সার্ভাইকালেরটা এত ছোট যে তোমাকে হচ্ছে ঠিক স্পাইনাসের পাশেই একবার পাওয়া যাবে, খুবই সফট, এবং হচ্ছে ফিঙ্গার ছাড়া তুমি এটার মুভমেন্ট করতে পারবা, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি 7 এখানেই তুমি বুঝতে পারবা হচ্ছে রেঞ্জের কী অবস্থা, মানে মুভমেন্টের কী অবস্থা, রেঞ্জ হচ্ছে কতটুকু আছে, রেঞ্জ ফিল করা যাবে। যদি পেইন থাকে তাহলে সে পেইন ফিল করবে, যদি তার রেঞ্জ কম থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে এটা মুভমেন্ট হচ্ছে না। এটা হচ্ছে ফিল করতে হবে।
করতে করতে ফিল করবে যে মুভমেন্ট ওটা ভালো মুভমেন্ট আছে, এটা বোঝা যাচ্ছে। এইটা একসাথে না, এটা দিলাম স্পাইনাস, আর ট্রান্সভার্স দিলে তোমাকে একসাথে দিতে হবে, মানে হচ্ছে এই পাশে যখন প্রেশার তখন অপোজিট চামচ করবে এরকম স্পাইন রোটেট অবস্থা আছে। আপওয়ার্ড ডাউনওয়ার্ড। এই পজিশনে তো ওর স্পাইনটা রোটেট অবস্থায় আছে, তো এই ক্ষেত্রে আমি এটা হচ্ছে তোমার আরেকটা ব্যাপার আছে, তুমি হাত দুইটা মাথার নিচে রাখো, এভাবে রাখো, এভাবে এভাবে গ্যাপ কম দাও। হ্যাঁ, এখন এখন হচ্ছে তোমার একেবারে স্ট্রেট থাকবে, এটা একটা ছেড়ে দাও একদম বডি। এখন দেখো কোনো রোটেশন নাই, এই জন্য এই পজিশনে তুমি করতে পারো, বাট যদি রোটেট করেও করো তাহলেও মুভমেন্ট হবে, সমস্যা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে একটা। তারপরে এখান থেকে তুমি পালপেট করে বুঝতে পারবা মাসেলের কী অবস্থা, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটাকে পালপেট করে বোঝা যাবে যে মাসেলের স্পাজম আছে কিনা, মাসেলের স্পাজম আছে কিনা। দেন হচ্ছে তোমার আরেকটা করা যায়, C7-এ তুমি হচ্ছে হাইপোথিনার ইউজ করতে পারো, কিন্তু অত ভালো হয় না আর কি, ভালো প্রেশারটা আসে তোমার C4 কি না? চাইলে তুমি হ্যাঁ খুব খুব অল্প আসে, মানে স্পেসিফিক করাটা ডিফিকাল্ট হয়ে Transverse যায়, process হাত তো দিয়েই ছোট। সবচেয়ে ভালো হয়। তাহলে তুমি প্রত্যেকটা ধরে ধরে তুমি এখান থেকে আসতে পারো, প্রত্যেকটা ধরে ধরে। তোমরা আমার একটু মতো দেখতে- বড় হাতে তারও বেশি টাফ। তোমাদের না। তোমরা একটু দেখতে পারো, একটু জাস্ট কালকুলেশনটা একটু দেখো, তাহলে মোবিলাইজেশন আস্তে আস্তে বেড়ে যাবে। ম্যাম এই পজিশনে আমি C7টা কীভাবে C7 কিভাবে পাবা? এই পজিশনেও বোঝা যায়, এই জন্য হচ্ছে ফ্লেকশন করে যেমন ধরো তারা ম্যাম এই ক্ষেত্রে প্রমিনেন্সিটা বোঝাই যায়। ম্যাম এই ক্ষেত্রে বেডগুলো যে যে হ্যাঁ, মাথা ওই যে মুভাবল বেড থাকে না, ওটাতে তুমি ফ্লেকশন করে দিলেই ধরা যায়। এইটা হচ্ছে ওর C7, এই যে এটা পারবে। তাহলে তখন তোমাকে আনুমানিক আসতে হবে। আরেকটা বুদ্ধি আছে, এটা হচ্ছে পেশেন্টকে একটু পরে। ফ্লেকশন করতে বলবা। জি ম্যাম, তখন তো বোঝা flexion করে যায়। দিলে হালকা তুমি ধরে নিবা, দেন হচ্ছে সে পজিশনে চলে এই আসবে, যে, তারপরে যে এখন তুমি দিবি। জি ম্যাম। তারপরে ছেড়ে দিবি, ঠিক আছে? আসো, কে কে দেখতে চাও? মামু কোথা করতো মাথা করো, মাথা করো, এই যে দেখি এই যে পাইছি। আর ওর কিন্তু পরে ঠান্ডা হয়ে যাবে। পেন ফিল করছে। পরে পেইন হয়ে যাবে। এখন শুধু দেখো, আমি ধরা রাখবো। আন্দাজি কই দিল পাইছে। এইভাবে আনুমানিক পিঞ্চি করে উপরে আসতেছি। হ্যাঁ, 5, 3, 2 এরকম করে পেয়ে যাবে। ম্যাম আমি পাচ্ছি না তো। ম্যাম C7 এই কোনটা? যে একটা প্রমিনেন্ট যে জায়গাটা আছে ওটা। ওরকম যে আপনি মাথার ই করেন উঁচা করেন। পাইছো? পাইছো এখন? হ্যাঁ। আচ্ছা, এটা আমি রিফ্লেকশন করো। Press কর। না, পরে দেখা যাবে ক্লাস শেষ হলে ওর হচ্ছে সার্ভাইকাল পেইন হচ্ছে। ভালো সার্ভাইকাল নিয়ে আসলাম, ক্লাসে প্র্যাকটিস করে হচ্ছে পেইন। ঠিক আছে? স্টপ করে রাখতে পারো, এখন তো ম্যাম ইয়ে করতেছে না। সমস্যা নেই। আর কেউ তোমরা দেখবা, পাবো তো এটা পারার কথা। পারবে না? জি ম্যাম, আর দেখতে হবে, তাহলে আমরা স্পেশাল টেস্টে যাবো। জি ম্যাম। ওকে, ঠিক আছে। স্পেশাল টেস্টে বসে বেডটা এখানে থাক, চেয়ার নিয়ে বসে পড়বো। মাগাই ম্যাম টেবিলে মাথা ছবি না ভিডিও। শুটিং মডেল ভিডিও দেখাই মুরগি না, ছাই বাতাস নেই I feel উপর কিন্তু ভিডিও হয়। লেখা শেষ করুক, লেখা শেষ করতে ওটা ক্যাপচার করে নিয়ে আসতেছি। এই কয়টা আমার মনে আছে, এই কয়টা দেখি, যদি আরো
প্রথমেই হচ্ছে কম্প্রেশন অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পার্লিং টেস্ট। যেভাবে তুষারের ওটা দেখা যায় আর এমনি দেখে ফিঙ্গার ক্রসড কোনো আমার খালি এটা না ফিঙ্গার ক্রস হ্যাঁ মাছ আসলে সমস্যা হয়ে গেছে ক্যামেরাটা ভালো বসে গেছে জিনিসটা খারাপ দেখা যায় এনে বল ভাবি দেখি একটু ভিডিওটা এইভাবেই না আসল ভাবে চিল ঠোঁটের উপর ঠোঁট কামড় দেওয়া যেভাবে ভাবি ইনোসেন্ট লোক দিচ্ছে একটু দেখাই না কয়েকটা আবার আমরা করে দেখি। যদি কম্প্রেশন করতে চাই প্রথমে কিছুটা এক্সটেনশন করতে হবে, অ্যাক্টিভলি করবে, এক্সটেনশন করবে, সাইড ফ্লেকশন করবে। সাপোজ পেশেন্টের পেইন হচ্ছে তোমার রাইট সাইডে অথবা পেশেন্টের পেইন তোমার লেফট সাইডে, যেই সাইডে থাকবে সেই সাইডে সাইড ফ্লেকশন করবে, আগে এক্সটেনশন করবে, অল্প একটু সাইড ফ্লেকশন, অল্প একটু রোটেশন। হ্যাঁ, এখন ওরে আমি হচ্ছে কম্প্রেশন দিতে পারবো না, আর একটু লম্বা হতে হবে। ম্যাম দুই হাতে এরকম যে চাপ দেওয়াটা সেক্ষেত্রে যেটা করতে হবে, আসো দিয়ে দাও, কিন্তু আবার তো আমি পজিশনটা দেখাই দিই। এই পজিশনে তোমাকে হচ্ছে টোটাল দিলে কম্প্রেশন দিতে হবে। কম্প্রেশনের ফোর্সটা এরকম না যে পেশেন্টের অনেক একটু কিছু থাকে, মানে এত কম্প্রেশন দিতে হবে না যে সমস্ত শক্তি দিয়ে মাথার উপর চাপ দিয়ে দিলা। চেস্ট পেশেন্ট সার্ভাইকাল পেইন নিয়ে আসছিল, সার্ভাইকালে মশুর তোর উপর কিন্তু চান্স রাখ দাঁড়িয়ে দিব রে পেশেন্টের পেইনটা হচ্ছে রেফার করবে, প্রচন্ড পরিমাণে পেইন বেড়ে যাবে এবং হচ্ছে যে সাইডে পেইন সেই সাইডে আরো বেশি বেড়ে হাত পর্যন্ত চলে আসতে পারে, আবার শোল্ডার পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, এইটা ইন্ডিকেট করে কয়টা জিনিস, সেটা হচ্ছে তুমি যাও একবার দিতে রাখবো নিয়ে আসো। বসিরের সাথে শত্রুতা নাই তো, দেখো পেশেন্ট কিছু ফিল করবে না, পেইন ফিল করবে। হ্যাঁ, তুমি যখন কম্প্রেস করবা, কম্প্রেস করা লাগে। তখনই পেশেন্ট হচ্ছে কম্প্রেস করতে হবে। সার্ভাইকালে স্পাইনে তোমার হচ্ছে নার্ভ রুটের উপর যেন প্রেশারটা পড়ে। নার্ভ রুটটা তার এমনিতেই পেইনফুল, সেখানে আমরা কম্প্রেশন দাও তাহলে হচ্ছে পেইনটা আরো বেড়ে যাবে। তখন ইন্ডিকেট করবে তোমার এই জিনিসগুলো থেকে কয়েকটা জিনিস ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে পেশেন্টের পেইন আর এক্সকারশন দেখতে হবে। এক্সকারশন ব্যাপারটা হচ্ছে তোমার পেইনটা কি রেফার করছে কিনা, পেইনটা বেড়ে গেল কিনা, ইনক্রিজ করলো কিনা। আরেকটা হচ্ছে তোমার কোয়ালিটি বলতে পেশেন্টের তুমি যখন প্রেশার দিবা তখন দেখবা যে পেইনটা অনেক বেশি বেড়ে গেছে, পেশেন্ট বলতেছে যে আমার পেইন যা ছিল তার থেকে বেড়ে যাচ্ছে। তার মানেটা কি, আমাদের ওই নার্ভটা যেখান থেকে বের হয়ে আসে সেই জায়গায় হচ্ছে তোমার কম্প্রেশন দেওয়ার ফলে আরো বেশি কম্প্রেস হচ্ছে, আর তখনই হচ্ছে তোমার পেইনটা আরো বেশি বেড়ে যাচ্ছে। আর এটা হয় সাধারণত নার্ভ রুটের প্রবলেম, নার্ভ রুটে। আমরা কম্প্রেশন টেস্ট করে আমরা মোটামুটি কনফার্ম করতে পারবো যে ওই পেশেন্টের সার্ভাইকালের নার্ভ আর কম্প্রেশন আছে, ঠিক আছে। এখন
ডিস্ট্রাকশন করে পেশেন্টকে। তার মানে হচ্ছে পেশেন্টকে যদি আমরা পজিশনালি দেখাচ্ছি কোনোভাবে নার্ভ রুট থেকে প্রেশারটা সরিয়ে আনতে পারি, পেশেন্টের পেইন কমে যায়। পেশেন্ট বলতেছে যে আমার এই Light না, যতটা ছিল এটা fan. করার পর Light এটা off হয়েছে। কমে আসছে, তারা কি ইন্ডিকেট করে? লাইট কি লাইট আছে? লাইট নার্ভ রুটে কম্প্রেশন আছে, তার পেইন চলে যাওয়া মানেই ব্যাপারটা না যে পেশেন্ট ভালো। ব্যাপারটা মানে এটাও পজিটিভ, মানে এইখানে পেইন চলে যাওয়া মানে হচ্ছে বা কমে যাওয়া মানে হচ্ছে পজিটিভ ইন্ডিকেশন অফ নার্ভ রুট কম্প্রেশন। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এখানে যদি স্টেনোসিস থাকে তাহলে সেটা আলাদা আছে না। স্টেনোসিস তো তোমার টোটাল ইয়াটাই তোমার স্টেনোসিস হয়ে যাবে। সেটা আবার আছে তোমার স্লাম টেস্ট করলে বোঝা যাবে। তারপর হচ্ছে পেশেন্টের হচ্ছে শুধু সার্ভাইকাল না, থোরাসিক অথবা লাম্বারেও পেইন থাকবে, সেগুলো থেকেও বোঝা যাবে। তাহলে আমরা যদি সেম এই পেশেন্টকে ডিস্ট্রাকশন করি, ডিস্ট্রাকশনটা লাইনে করলে ভালো হবে। আর তোমার এই ম্যাম পজিশনে সিটিং এ কি এভাবে গ্র্যাব করে কি করা যায়? সিটিংও করা যায়, সেটা হচ্ছে এইভাবে করতে পারবা। এই ধরে একটু ডিফিকাল্ট আর কি করা, তো এভাবে করতে পারো। অথবা হচ্ছে তোমার হচ্ছে লাইনেটা করে দেখাই, লাইন জাস্ট করে এটা আরেকটু সহজ হয়। হ্যাঁ, ট্রাকশনের মতো, এটাই ডিস্ট্রাকশন। ট্রাকশনের মতোই পেশেন্টের পজিশনটা থাকবে কিছুটা এক্সটেনশন আগের মতো, কিছুটা সাইফ্লেকশন এবং রোটেশন খুব অল্প পরিমাণ। তখন যদি তুমি করো তাহলে যদি পেশেন্ট বলে যে হ্যাঁ আমার ব্যথাটা একটু কম মনে হচ্ছে, তার মানে বুঝতে হবে যে পেশেন্টের হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন। তারপরে তোমাদের জন্য হফম্যান, এটা সহজ আছে। হফম্যান টেস্টের ক্ষেত্রে এটা আমি নিজেই দেখাই। এক্ষেত্রে তুমি হচ্ছে এভাবে হ্যান্ড রাখতে বলবা। হ্যাঁ, এটাকে কি বলে, মিডল অথবা হচ্ছে রিং ফিঙ্গারে তুমি যদি ক্র্যাশ করো বা মুভমেন্ট করো, সাধারণত আমাদের কি হয় অন্য ফিঙ্গারগুলো নর্মালি তো আছে, ওটার ক্ষেত্রে যে অন্য ফিঙ্গারগুলো ফ্লেকশন হয়ে যাবে। তার মানে হচ্ছে থাম, তারপর হচ্ছে তোমার ইন্ডেক্স এবং হচ্ছে মিডল, এটা হচ্ছে ফ্লেকশন হয়ে যাবে। তো কোনো কারণ নাই, আমাদের তো হচ্ছে না, তুমি দেখো ক্র্যাশ করে প্রত্যেকেই দেখতে পারো। তার মানে এটা হয়ে যাওয়া মানে হচ্ছে তার হচ্ছে স্পাইনাল কর্ডে কম্প্রেশন আছে, যেটা তুমি একটু আগে বললাম যে কারো যদি স্পাইনাল কর্ডে কম্প্রেশন থাকে, তারপর চেনোস হয়ে পুরো কর্ড কম্প্রেশন হয়ে গেছে, তার মানে তো সিগন্যালটা ঠিক মতো যাচ্ছে না বা সেখানে ঝামেলা হচ্ছে, তখন হচ্ছে তোমার এই টেস্টটা পজিটিভ হবে। তাহলে হফম্যানটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো। তাহলে হফম্যানের ইন্টারপ্রিটেশন কি, এটা কিসের জন্য এভাবে মনে Spinal রাখবা, cord এটা compression হচ্ছে stenosis. nerve root, এটাও হচ্ছে নার্ভ রুট, এটা হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন। ঠিক আছে, কোয়াড্রেন্ট আমরা সাধারণত দেখি হচ্ছে মায়োলোপ্যাথি, তারপরে হচ্ছে তোমার যে যেটা বললো স্টেনোসিস। স্টেনোসিস, এইগুলোর জন্য হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্টে কি হয়, পেশেন্ট হচ্ছে ব্যালেন্স রাখতে পারে না। ব্যালেন্স রাখতে পারে না মানে কি, পেশেন্টকে তুমি এই পজিশনের থেকে পেশেন্টকে বাবা এক্সটেনশন করতে, তারপর বাবা ছেড়ে দিতে, আমরা তো একটা নির্দিষ্ট ব্যালেন্স রাখতে পারি। ওরা অনেক বেস বাড়ায় দিতে, আবার দেখা যাবে ছেড়ে দেওয়ার পরে ওরা পুরো বডি ছেড়ে দিচ্ছে আর আগের পজিশনে আসতে পারবে না। এই ক্ষেত্রে তোমার সেটা ইন্ডিকেট করে তার টোটাল ব্যালেন্স। মানে মায়োলোপ্যাথিটা কখন আমরা বলি, যখন হচ্ছে সার্ভাইকাল লাম্বার প্রত্যেকটা জায়গায় তার কি হয়ে যাবে। মনে আছে মায়োলোপ্যাথি কার্ডিয়াক করেছে মাইক্রোফোন ভালো তো বলো, ক্যাপচারিং মায়োলোপ্যাথি মনে আছে সিম্পটমগুলো? সিম্পটমগুলো ভ্যারি করবে, একটা এক জায়গায় আসবে। মূলত হচ্ছে লোয়ার লিম্বে যাবে, লোয়ার লিম্বে উইকনেস আসবে। সার্ভাইকাল মায়োলোপ্যাথি, হ্যাঁ, তার মানে তার অলরেডি হচ্ছে লোয়ার লিম্বে চলে গেছে, মানে লোয়ার লিম্বে উইকনেস, ব্যালেন্সের প্রবলেম, হেডের প্রবলেম। তার যদি সার্ভাইকাল মায়োলোপ্যাথি থাকে মানে কম্প্রেশন হতে হতে অনেক দিন থাকতে পুরো তোমার যে কর্ডটা বা হচ্ছে যে নার্ভগুলো প্রত্যেকটা এফেক্টেড হয়ে গেছে, তখন তার হচ্ছে ব্যালেন্স, মাসেল পাওয়ার, তারপর রেঞ্জ, ব্যালেন্স সব কিছুতেই প্রবলেম। তো তুমি যদি তাকে নর্মালি এক্সটেনশন করে বন্ধ করে এক্সটেনশন করে তুমি হচ্ছে ডাইরেক্টে বলো, সে তার পজিশনটা ব্যালেন্সটা রাখতে পারবে না, বল ডাউন করতে থাকবে বা বলতে পড়ে যাচ্ছে বা করতেই পারবে না। তো ওইটাকে আমরা বলবো হচ্ছে মানে এগুলো সবই ইন্ডিকেটর, 100% কিন্তু কোনোটাই না। সেন্সিটিভিটি আছে, স্পেসিফিসিটি আছে, কোনো প্রোডাক্ট আছে না, কোনোটার ক্ষেত্রে 80%, কোনোটার ক্ষেত্রে 90%। তারপরে আমাদেরকে হচ্ছে ইনভেস্টিগেশন সেটাকে কোরিলেট করে দিতে হবে, তখন কি এক্সরে দিতে পারো, এমআরআই দিতে পারো, বা তারা যদি নিয়ে আসি সেটার সঙ্গে মিলিয়ে দিতে পারবে। তো এগুলো তোমাকে অনেকখানি ইন্ডিকেশন করবে যে তার এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মায়োলোপ্যাথি আর পিসিআইডি দেখো, মায়োলোপ্যাথি ইনিশিয়াল স্টেজে পিসিআইডির সাথে আমরা কিভাবে ডিফারেন্স পিসিআইডির সাথে ডিফারেন্স করতে পারবা। প্রোলাপস যদি থাকে, প্রোলাপস থাকলে তাহলে তার একটা বা দুইটা তোমার হচ্ছে ডিসপ্লে করতে পারে বেশি করে। আর মায়োলোপ্যাথি যখন তুমি এমআরআইটা দেখবা একদম পুরা তোমার হচ্ছে
হচ্ছে স্পাইনটা, টোটাল স্পাইনটার বিভিন্ন জায়গাতেই তোমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে তুমি বুঝতে পারবা। এছাড়া তুমি পেশেন্টের হিস্ট্রি থেকেও বুঝতে পারো। প্রলাপস মানে তোমার একটা নির্দিষ্ট এরিয়াতে পেইন থাকবে, রেফার পেইন থাকবে, তুমি ডিস্ট্রাকশন করলে পেইন কমে আসবে, কম্প্রেশন দিলে পেইন বেড়ে যাবে, পেশেন্টের পজিশনের সঙ্গে রিলেশন থাকবে। আর তার ক্ষেত্রে দেখা যাবে তোমার মাসেল উইকনেস, মানে মায়োপ্যাথি ক্ষেত্রে উইকনেস, ব্যালেন্স, তারপরে লং টাইম সে এফেক্টেড, এই সব কিছু তোমার হচ্ছে এটাতে ইনিশিয়াল স্টেজে বোঝা যায় না, একদম ইনিশিয়ালে বোঝা যায় না। সবাই পিসিআইডি দিয়ে ট্রিটমেন্ট করে, পিসিআইডি দিয়ে ট্রিটমেন্ট করে, কিন্তু যে মাল্টিপল জয়েন্ট নিয়ে যখন আসে কলেজে সার্ভাইকালও ব্যথা, লাম্বারেও ব্যথা, থোরাসিকেও ব্যথা, এবং হচ্ছে ব্যথাটা আমার বয়স হিসাবে এই বয়সে এত ব্যথা হওয়ার কথা না, সেই তুলনায় এরকম ব্যথা, তখন তোমার হচ্ছে একটু ইমেজিংগুলো দেখে নিলে আর হচ্ছে তোমার টেস্টগুলো সবগুলো করে নিলে তখন দেখা যায় পিসিআইডি ইনিশিয়ালি থাকে, থাকতে 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 হচ্ছে মায়োপ্যাথি হয়, এরকমের সংখ্যাই বেশি আর কি। আর কোনটা বলছে এলআর লিগামেন্ট আর হচ্ছে এই দুটো আমি পরের দিন দেখাই, কারণ এই দুটো একটু ঝামেলা আছে, আর একটু দেখে নিতে হবে। আগে দেখছিলাম তাহলে তো বলতে পারি বলো কি পিসিআইডি তাহলে মায়োপ্যাথি যেগুলো করতে পারবে সবসময়ই করবে না, সবসময় করবে না, যদি অনেকগুলো স্টেজে হয়, মানে ধরো ওটা ট্রিটমেন্ট না হয়ে থাকে বা ব্যালেন্স পজিশনগুলো না মেনটেন করা হতে পারে, সেখান থেকে হতে পারে। এবং কারো যে পিসিআইডি হয়েই মায়োপ্যাথি হবে না, এমন হতে পারে সরাসরি তার মায়োপ্যাথি করে। মানে এটা কখনোই বলা যায় না যে যার পিসিআইডি হয়েছে তার হবে, সবসময় বলা যায় না। পিসিআইডি যদি তোমার হচ্ছে পিসিআইডি মানে কি প্রলাপস, প্রলাপস হয়ে তোমার যদি সেটা তোমরা পড়তো না তোমাদের পরে সেন্ট্রালি হয়, যে ধরো সেন্ট্রালি প্রলাপস হয়ে ওখানেই রয়ে গেল, ওটা আর হচ্ছে তোমার পোস্টেরিয়র লেটারালি হলো না, তাহলে তো নার্ভ রুটে কম্প্রেশন হওয়ার সম্ভাবনা কম, তখন তোমার হচ্ছে সরাসরি স্পাইনাল কর্ডে কম্প্রেশন হতে পারে, হলে হতে পারে। আর যদি এমনভাবে প্রলাপস হলো যে সেটা পোস্টেরিয়রলি হচ্ছে রাইট বা লেফট সাইডে, তাহলে হচ্ছে তখন তোমার নার্ভ রুটের সম্ভাবনা। সব পিসিআইডি নার্ভ রুট কম্প্রেশন করবে না, তবে ম্যাক্সিমামগুলোই করে, কারণ দেখা যায় যে পরিমাণটা প্রথমে কম থাকে, তারপরে ওটা আস্তে আস্তে বাড়তে থাকে, আনথেটেবল থাকে, আমরা ওইভাবে ট্রিটমেন্ট নিই না বা বুঝি না, লক হয়ে যায়, ফ্যাসেট লকিং হয়, হতে 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 ভালো হয়ে যায়, আবার লকিং হয়, ভালো হয়ে যায়। এর মধ্যে যখন তোমার 35-40 বছর বয়স তখন একটু হয়তো বা প্রলাপস, ওই পেইনও ভালো হয়ে যায়, কারণ ওটা তো বের হয় ঢুকে যাচ্ছে। তারপর একটা সময় যখন খুব বেশি বের হয়ে আসে তখন নার্ভ রুটে চলে যায়, তখনই বেশিরভাগ মানুষ ট্রিটমেন্টটা আসে। আগে থেকে যদি মেনটেন করা যায় তাহলে আর অত বেশি হবে না, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে স্লাম্প টেস্ট, স্লাম্প টেস্ট তো মনে হয় পারো না, সিটি নিয়েও করা যায়, লাইনেও করা যায়। সিটি নিয়ে কীভাবে করবা, স্লাম্প টেস্টেও টোটাল হচ্ছে তোমার স্পাইনাল কর্ডে কম্প্রেশন হয় কিনা বোঝা যায়, মানে কোনো ধরনের এটাকে তুমি কী বলে ডুরাল সাইন, ডুরাল ভিতরে কোনো স্ট্রেচ আছে কিনা সেটা বোঝা যায়। দিয়ে পাটাকে সোজা করো, তো আরেকটু উঁচু করো, তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফ্লেকশন করো, না এটা না পায় না, সার্ভাইকালের এই যে এমনি সামনের দিকে ই করে হ্যাঁ। যেই পেশেন্টের হচ্ছে স্লাম্প টেস্ট পজিটিভ হবে, সে প্রথমে তুমি যখন পা উঁচু করতে বলবা তখন সে বলবে হ্যাঁ ব্যথা হচ্ছে, পেছন থেকে ব্যথা আরও বাড়ছে, তারপরে সে আস্তে 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 যদি তুমি ফ্লেকশন করতে যাও সে ফ্লেকশনই করতে পারবে না। যদি পজিটিভলি খুব বেশি পজিটিভ একটু করার পরেই তার এই বলবে যে আমার এখান থেকে একদম নিচ পর্যন্ত হচ্ছে টেন্ডারনেস হচ্ছে, প্রচুর পেইন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবেও করতে পারো, সেমটা হচ্ছে তোমার লাইনেও করতে পারো। লাইনে দেখাবো, জি ম্যাম। ওকে সুপাইন আগে হচ্ছে পা উঁচু করো, এখন হচ্ছে মাথা উঁচু করো, তাদের প্রচুর কোনো ধরনের কম্প্রেশন নাই, তারা এইটুকু করতে পারবে না। দুইটা উঁচু করার পরেও ওয়ান লেগ, তারপরে যদি বোথ লেগ বলো তারপরে সে বলবে প্রচুর পেইন হচ্ছে, তারপর যদি মাথা উঁচু করতে বলো একটু করার পরেই তার পেইন হচ্ছে। আর ডিস্ট্রাকশনটা তোমার ইয়াতে দেখে করে দিকে ওইদিকে ওইদিকে এই যে আর একটু এ যদি করো সেই ক্ষেত্রে ছেড়ে দাও মাথা, একদম রিল্যাক্স, ঠিক আছে। এই ডিস্ট্রাকশনই তার পেইন কমে আসতে থাকে, আরও ফোর্স দিতে হয়, আরও অনেক বেশি ফোর্স দিয়ে পেছনে আসতে হয়। যদি ট্রাকশন দাও সেক্ষেত্রে আরও ফোর্স, তুমি যদি রেস্ট করতে চাও তাহলে হচ্ছে এত ট্রাকশন হতে এত ফোর্স, কিছুটা দেওয়ার পরেই তার হচ্ছে পেইন কমে আসবে, তার মানে হচ্ছে কম্প্রেশন, ঠিক আছে। অ্যালার্জিগাম
একটা দেখায় দেওয়া যায় মনে থাকবে কিন্তু তোমাদের ওগুলো একসাথে আচ্ছা পরে আর তিনটা আছে ওই তিনটা পরে আর দিন এগুলো একসাথে তোমরা প্র্যাকটিস করতে চাও জি ম্যাডাম তাহলে একটু প্র্যাকটিস করো এখন আর ভিডিওর দরকার নেই Okay.